এই পাহাড়ের একেবারে নিচ থেকে মেঘগুলো উঠে এই পাহাড়টা টপকে আবার এই দিকটাতে চলে যাচ্ছে। এই দিকটা পুরো সাদা হয়ে আছে মেঘে। পারশনাথ এসে এইরকম ভিউ তোমাদের কেউ দেখাবে বলে আমার মনে হয় না, বা দেখিয়েছে বলে আমার মনে হয় না। এখান থেকে দেখো একবার ভিউটা, এই যে দেখো। এই জার্নিটা ভাবতে পারিনি এইরকম হবে। হ্যাঁ, ওই যে পাহাড়ের মাথায় অনেকক্ষণ হাঁটার পর পারশনাথ মন্দিরে দেখা পেলাম। দেখো বস, আমিও পারতাম পারশনাথের মানে রুট যেটা দিয়ে সবাই উপরে যায় সেটা তোমাদের শুধুমাত্র দেখাতে, কিন্তু আমি সেটা চাই না। এই দিক থেকে জলটা নেমে আসছে আর সোজা এইদিকে চলে যাচ্ছে। এখানকার যে ঘরগুলো মানে এখানে যারা থাকে দেখো, এই ছোটো ছোটো ঘর, তার উপরে ছোট ছোট পাথরগুলো দিয়ে চাপা দিয়ে রেখেছে যাতে উড়ে না যায়। তো আমি এখন রয়েছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে, আর আজ আমি যাচ্ছি কলকাতা থেকে মাত্র 5 ঘন্টা দূরত্বে অবস্থিত ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ পারশনাথ ঘুরতে। যেহেতু এই ট্রিপের প্ল্যানটা আমি কাল রাতেই করেছি, তার জন্য আমি কোনো টিকিট বুকিং আগে থেকেই করিনি। আমি আজ যাবো জেনারেল বগিতে, আর আজ আমি ট্রাভেল করছি শিয়ালদা থেকে 10:55 ছেড়ে যাওয়া আজমির সুপারফাস্ট এক্সপ্রেসে। আর এই যে ট্রেনটা 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, তার জন্য আমি একটু আগে আগেই চলে এসেছি, তা নাহলে জেনারেল কামরাতে সিট পাবো না। এই যে জেনারেল কম্পার্টমেন্টের অবস্থা কিছুটা এরকম, যেহেতু এখনও টাইম হয়নি তার জন্য এখনও লাইট জ্বালাইনি। আর আমি এই জানলার ধারে এরকম একটা সিট নিয়ে নিয়েছি, এখানে বসেই সারা রাত যেতে হবে। আমি যখন স্টেশনে এসেছিলাম তখন স্টেশন মোটামুটি খালি ছিল বলাই যায়, আর এখন দেখো স্টেশনে কী পরিমাণ ভিড় হয়ে গেছে। এবার এই সময় যদি আমি আসতাম তাহলে কিন্তু আমি জেনারেল কম্পার্টমেন্টে সিটই পেতাম না, যার জন্য আমি একটু আগে এসেছি এবং জানলার ধারে সুন্দর একটা সিট রেখেছি। তো এখন বাজে 10:55, আর আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। এবার এই ট্রেনটা আমার যাত্রা করে টোটাল 5 জায়গায় দাঁড়াবে। প্রথমে দাঁড়াবে বর্ধমান, তারপরে দাঁড়াবে দুর্গাপুর, তারপরে রানীগঞ্জ, তারপরে আসানসোল, তারপরে ধানবাদ, তারপরে গিয়ে আমাদের পারশনাথ। এখন যেহেতু রাত বেশ অনেক হয়েছে, তাই বাড়ি থেকে যেটুকটা দিয়েছিল সেটুকু খেয়ে ঘুমানোর চেষ্টা করবো। জানি না ঘুমাতে পারবো না, তোমার সাথে দেখা হচ্ছে কাল সকালবেলা। এখন বাজে 3:55, আর ট্রেনটা আমাকে পারশনাথে নামিয়ে দিয়ে চলে গেল। তো আমি এখন এই সামনের ফ্লাইওভার, ওই যে দেখা যাচ্ছে সামনের ফ্লাইওভার, ওখান দিয়ে বাইরে যাব, গিয়ে পারশনাথ যাওয়ার যে গাড়িগুলো পাওয়া যায় ওই গাড়িগুলো ধরবো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে গাড়ি স্ট্যান্ডে গিয়ে। জীবনে তো অনেক বন্ধুদের সাথে ঘুরেছি, এটা হলো আমার ফার্স্ট সোলো ট্রিপ। তো দেখা যাক কতদূর কী করা যায়। আর তোমরা যদি মানে কলকাতা থেকে পারশনাথে আসার দুদিক দিয়ে আসা যায়, হাওড়া দিয়েও আসা যায়, শিয়ালদা দিয়েও আসা যায়। তো শিয়ালদা দিয়ে আসতে গেলে তোমরা মাত্র একটাই ট্রেন পাবে, যেটা আমি আসলাম, আজমির সুপারফাস্ট। বাট তোমরা যদি হাওড়া দিয়ে আসো তাহলে অনেক অপশন পেয়ে যাবে। আর এই যে এখানে সবাই এখনও ঘুমাচ্ছে, এখান দিয়ে বাইরে বেরিয়েই পারশনাথ যাওয়ার গাড়িটা পেয়ে যাবো আমি। এখনও ঠিকঠাক করে সকাল হয়নি, তার মধ্যেই প্রচুর পরিমাণে গাড়ি এখানে চলে এসেছে আর পারশনাথ করে চিল্লাচ্ছে। আমি এখন রয়েছি পারশনাথ স্টেশনের বাইরে, আর এখানে দেখো চারিদিকে মানে পারশনাথ টেম্পল বা মধুবন যাওয়ার সব গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে গিরিডিও যাওয়া যায়, তো যে কোনো একটা গাড়িতে তোমরা বসে যেতে পারো, আর ভাড়া নেবে কিন্তু মাত্র 70 টাকা। এখন বাজে 5টা, আর আমরা এখন এই পারশনাথ যে ট্রেকিং পয়েন্ট সেখানে এসে নামলাম। আমাদের গাড়ি থেকে নিল 70 টাকা। আর এদিকে খুব সুন্দর একটা মন্দির রয়েছে, খুব সুন্দর একটা মন্দির রয়েছে, আর ওই যে পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে। যাই হোক, এখনও ঠিকঠাক করে আলো ফোটেনি, ওর জন্য আমরা গলি বা বাইকের তেমন কোনো রমরম আমরা দেখতে পাচ্ছি না। অল্প দূর একটা রয়েছে, তো তাদের কাছে আমরা তেমন দাম শুনিনি। হেঁটে হেঁটে ওপরের দিকে যাচ্ছি, মনে হয় আজকে আকাশটা ভালো যাবে। ঠিক আছে, ওই যে ওদিকে পাহাড় দেখা যাচ্ছে, হলো পারশনাথ ট্রেকিংয়ের বেস পয়েন্ট। আর ওখানে লেখা রয়েছে যে কোনটা কত দূর, জল মন্দির, পারশনাথ মন্দির ঠিক কত দূর। তো এখান দিয়ে আমরা এখন ট্রেকিংটা শুরু করছি। যাই হোক, আমরা ভেবেছিলাম ইয়ং ছেলেবেলে আমাদের লাঠি লাগবে না, তার জন্য আমরা লাঠি নিইনি, কিন্তু এখান থেকেই মনে হচ্ছে বুঝতে পারছি যে লাঠির আর খুব দরকার ছিল। যাই হোক, দেখা যাক লাস্ট অবধি কী হয়, আমরা পৌঁছতে পারি কি না। ওই যে দেখা যাচ্ছে আমাদের বেস পয়েন্ট, ওখান থেকে আমরা এই অনেকটা ঘুরতে ঘুরতে শর্টকাট নিতে নিতে এসে পৌঁছেছি। আর এর মধ্যে কাজ হয়ে গেছে, ওই যে রাস্তাটা চলে গেছে, এরকম জায়গা দিয়ে আমরা এখন শর্টকাটে যাচ্ছি। এবার নিচ থেকে যদি ওপরের রাস্তাটা ঠিকঠাক না দেখা যায় তাহলে কিন্তু তোমরা শর্টকাট নেবে না, তাহলে কিন্তু এই জঙ্গলের ভেতরে হারিয়ে যেতে পারো। এই যে এখানে কিন্তু এরকম বোর্ড দেওয়া রয়েছে, এখানে হাতি আছে, শুয়োর আছে, বাদুর আছে, হরিণ আছে। ঠিক আছে, যেতে যেতে হয় যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো দেখা হয়েও যেতে পারে। আর এই রাস্তা দিয়ে কিন্তু বাইকও যায়। ঠিক আছে, বাইকে দুজনের নাই 800 টাকা, একজন গেলে 600 টাকা। এই যে যাচ্ছে বাইকগুলো সোজা উপরে উঠে যাচ্ছে।
আর ডলিও রয়েছে, ডলিতে প্রায় 4,500 থেকে 5,000 টাকা নিচ্ছে, কিন্তু বাইকে কিন্তু 800 টাকা আর 600 টাকা। আমরা যেহেতু মানে আমি আর কি যেহেতু হেঁটে উঠছি একা, দেখতে পাচ্ছি আর কেউ নেই, ঠিক আছে। আর এখন 6:30 বাজে, সরি 6:30 না, 5:30 বাজে, আর এর মধ্যে আমি পুরো ঘেমে গেছি। তাহলে বুঝতে পারছো কেমন চড়াই। এই যে রাস্তাটা এরকম ঠিক উপরের দিকে উঠে গেছে জঙ্গলের ভেতর দিয়ে, বহুত কষ্ট হচ্ছে বস। জি তো ট্রেকিং পয়েন্ট থেকে কিছু দূর আসার পর আমরা বেশ অনেকগুলো একটা মন্দির পেয়েছি এক জায়গায়, ঠিক আছে। এই দেখো কতগুলো মন্দির এক জায়গাটায় রয়েছে। জায়গাটা বেশ শান্তিশিষ্ট এবং এখানে কেউই নেই, ওয়েদারটাও বেশ ভালো, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এতক্ষণ হেঁটে আসার পর যে গরমটা লাগছিল এখন মোটামুটি ঠিক আছে। আর এই যে মন্দিরগুলো দেখো কতটা সুন্দর, এদিকে একটা রয়েছে, ওই পেছনে একটা, এই একটা, এটা হলো মেইন মন্দির আমার মনে হয়। তারপরে এই একটা, এদিকে একটা, এদিকে একটা, আবার এদিকে একটা, এই যে হলো মন্দিরটার গেট। তো চলো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে আবার হাঁটা আরম্ভ করব, যেহেতু অনেকটা দূর যেতে হবে আমাদের। তো চলো যাওয়া যাক। এখনই ঘেমে পুরো একাকার হয়ে গেছি, তার মধ্যে এখন অনেকটা দূর যেতে হবে। আর এরা দুজন মাঝপথে ছেড়ে দিয়েছিল, বসেছিল, এত পরিমাণে কষ্ট হয়ে গেছে। আর আমি হেঁটে এসে এই যে এই মন্দিরটার সামনে একটু দাঁড়ালাম, তারপর মন্দিরটার ভেতরে ঢুকে মন্দিরটা ঠিকঠাক করে দেখলাম, আবার এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা ধরে হাঁটা আরম্ভ করব। এই যে রাস্তাটা ঠিক ওই যে ওরা যাচ্ছে, ওখান দিয়ে ঘুরে ওই যে ওখান থেকে উঠেছে একটা বাইক যাচ্ছে, আর আমরা পাথরের পথে শর্টকাট নিয়েছি যাতে আমাদের পথ অনেকটা কমবে, ঠিক আছে। এবার তোমরা যদি শর্টকাট থেকে উপরে রাস্তাটা না দেখতে পাও তাহলে কিন্তু সেটা নেবে না, তাহলে জঙ্গলের ভেতরে চলে যেতে পারে, হ্যাঁ। আর যদি বৃষ্টি হয়, বৃষ্টির সময় তো শর্টকাট নেবেই না, তাহলে পড়ে যাবে। এই জায়গাটায় আমি এসে পৌঁছেছি, আর এখানে কি পরিমাণ শিউলি ফুল পড়ে আছে। এই যে এটা হলো একটি শিউলি ফুল গাছ, দেখা যাক। ওই দেখো শিউলি ফুল পড়ছে, ও ঢাকা দিচ্ছে, আর কত সুন্দর শিউলি ফুল পড়ছে কিন্তু প্রত্যেকে। আর এই রাস্তাটা দিয়েই বাইকগুলো সব যাইবে, আমার পেছন দিক থেকে বাইক আসছে, ওরা সব এই রাস্তা দিয়ে মানুষজন নিয়ে উঠে যাচ্ছে, ঠিক আছে। এই দেখো এখানে আমি দাঁড়িয়ে আছি, আর এখান থেকে ওই জায়গাগুলো ঠিক কতটা নিচু, অনেকটা নিচু। আর এই দিকটা হলো গিয়ে পরপর উঁচু, ঠিক আছে, মানে এই দিক থেকে পাহাড়টা নেমে এই দিকে নেমে গেছে। আর এই যে রাস্তা, তোমরা আসলে একটু সাবধানে হাঁটাচলা করবে, মানে যাওয়া আসা করবে, তা নাহলে বাইকগুলো পাশ দিয়ে হুস হুস করে পুরো বেরিয়ে যাচ্ছে। আর এই যে কী ধরনের এক ধরনের গাছ, লতা গুল্ম জাতীয় গাছ, দেখো পুরো একদম লতার মতো, অনেক বছর হয়তো পুরনো, বড় বড় গাছের মাথায় উঠে গেছে। আমি বেশ অনেকটাই উপরে চলে এসেছি হেঁটে হেঁটে, ঠিক আছে। এখানে একটা পটি দেখা যাচ্ছে, মনে হয় কোনো একটা ডিফেন্স সিস্টেমের হবে, মানে যারা পুলিশ আর কি। আর এখান থেকে আমি প্রথম পাহাড়ের দেখা পেয়েছি, ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়ের রেঞ্জগুলো পরপর দেখা যাচ্ছে। আর একটা জলের আওয়াজ আসছে, মনে হচ্ছে সামনে কোথাও ঝর্ণা ফর্ণা রয়েছে, ঠিক আছে। আর একটু আগেই ওই পাহাড়ের চূড়ায় মন্দিরটা দেখা যাচ্ছিল, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। আর এই যে এখানে সুন্দর সুন্দর গরুগুলো শুয়ে আছে। তো গাইজ এখন বাজে 5:51, এখনও 6টা বাজেনি, তার মধ্যে আমি বেশ খানিকটা দূর চলে এসেছি। এতক্ষণ ওই পাশে একটা পাহাড় ছিল, সেটা টপকে আবার নিচের দিকে যাচ্ছি। এতক্ষণ উপরে উঠছিলাম, তারপর আবার পাহাড়টা টপকে নিচের দিকে যাচ্ছি, ঠিক আছে। আর এদিক থেকে ওই যে সূর্যি মামার দেখা পেয়েছি, আর এদিক থেকে এই যে পাহাড়। আর মাঝে মাঝে আমি ময়ূরের ডাক পাচ্ছি, কিন্তু ময়ূরের দেখা পাবো কিনা আমি জানি না, ময়ূরের ডাকটা আমি পাচ্ছি। আর এই যে পাহাড়ের মাঝখানে এই ঝুবড়ি ঝুবড়ি ঘর করা রয়েছে, এর মধ্যে হয়তো মানুষজন থাকে কিনা জানি না, ওই যে। আর আমি এদিক থেকে এলাম, আমি উঠছিলাম, আর আমার সাথে এই দাদুটা যাচ্ছিল। দাদুর সাথে আমি বেশ কিছুক্ষণ ধরে কথা বলছিলাম। দাদুর উপরে একটা দোকান রয়েছে, ঠিক আছে। এবার ওই দোকানের জন্যে জিনিসপত্র দাদু কাঁধে করে বয়ে ওই সেই উপরে নিয়ে যাচ্ছে, এখান থেকে 10 থেকে 12 কিলোমিটার উপরে এই পাহাড়ি রাস্তা চড়ে। বুঝতে পারছো মানুষের স্ট্রাগল।
আর আমাদের বাড়িতে একটুখানি একটা দুটো ছিঁড়ে দুটো করতে বললেই আমাদের কাজ হয়ে যায়। এতক্ষণ নিচে লাফছিলাম, এখান থেকে আবার চড়াই, আবার উপরের দিকে উঠতে হবে। এই দেখো, এই রাস্তা দিয়ে আমরা এলাম আর সোজা এই উপরের দিকে যাব। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে সামনের, ওই পাহাড়টা টপকে আমরা চলে এসেছি। ঠিক আছে, এবার এই রাস্তা দিয়ে এই পাহাড়টা টপকাবো, তারপরে গিয়ে আরও একটা পাহাড় পড়বে, সেটাকে টপকে দেন আমরা পারশনাথে গিয়ে পৌঁছবো। দেখা যাক, এখনও কতদূর এসেছি আমি জানি না। আমি ট্রেকিং করছি তো প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আর এই দিক থেকে খুব জোর একটা ঝর্ণার আওয়াজ আসছে। আমি প্রথমে ভেবেছিলাম বৃষ্টি আসছে, কারণ তাতে আমার একটু ভয়ও লাগছিল, কারণ যেহেতু আমি রেনকোট নিয়ে আসিনি, ছাতা অবশ্য ব্যাগে আছে, তবুও যদি সেই লেভেলের বৃষ্টি হয় তাহলে কি ছাতায় মানাবে? আর ওর জন্য আমি একটু ভয় পাচ্ছিলাম। তো ওই দাদুর কাছে জিজ্ঞাসা করলাম, উনি বললো না তোমার কোনো ভয় নেই, ওটা কোনো বৃষ্টি নয়, ওটা একটা ঝর্ণা, বড় সড়ো একটা ঝর্ণা আছে সেটা। ওই যে দেখো, পাহাড়ের মাথার উপর দিয়ে মেঘগুলো সব ভেসে বেড়াচ্ছে। ঠিক আছে, সুন্দর একটা টাইম ল্যাপস তোমাদের আমি দেখাবো, তবে তেমন ভালো লোকেশান আমি পাচ্ছি না। যদি তেমন ভালো একটা লোকেশান পাই না, এত সুন্দর একটা টাইম ল্যাপস তোমাদের দেখাবো আমি কি বলবো। আর এই যে দেখো, এই গাছটা একবার দেখো, এই দেখো বিশাল বড় একটা গাছ, বিশাল বড়, যেরকম মোটা মোটা নলেও 10-12 জন লাগবে এর কাণ্ডটা বেড দিতে। যেহেতু ফোনটা আমার আলট্রা ওয়াইড মোডে রয়েছে, যার জন্য বোঝা যাচ্ছে না গাছটা ঠিক কতটা বড়, কিন্তু গাছটা মারাত্মক বড়। দারুণ একটা আওয়াজ হচ্ছে ঝর্ণার। যদি ঝর্ণাটা খুঁজে বের করতে পারি তাহলে তোমাদের দেখাতে পারবো। হয়তো এখান থেকে যাওয়া যাবে, হয়তো এই রাস্তাটা দিয়ে হয়তো যাওয়া যাবে। ও গাইস, বন্ধু দেখো, এই যে ঝর্ণা যাচ্ছে, এটারই আওয়াজ হচ্ছিল এতক্ষণ ধরে, আমি বুঝতেই পারছিলাম না কিসের আওয়াজ হচ্ছে। এই দিক থেকে জলটা নেমে আসছে আর সোজা এইদিকে চলে যাচ্ছে। এখান দিয়ে বেরিয়ে চলে যাব, আবার উপরে যেতে হবে। যেতে যেতে এখানে কিছু ওয়াশরুম দেখলাম। ঠিক আছে, এবার আমি এখানকার লোকালের কাছে জিজ্ঞাসা করলাম যে যেতে যদি কারোর ওয়াশরুমে যাওয়ার, মানে উপরে যেতে যদি কারোর ওয়াশরুমের দরকার হয় তাহলে সে কী করবে, বললে ফাঁকা জায়গায় করতে হবে, কিছু করার নেই। একবারে পুরো উপরে রয়েছে, মাঝখানে এখানে রয়েছে, কিন্তু এটা বন্ধ এখন, এটা খোলা নেই। তো যদি কারোর দরকার হয়, इमरजेंसी যদি থাকে, खुले में करना पड़ेगा, ठीक है, वरना ऊपर में सब कुछ है। চলো যাই উপরের দিকে। এই যে এখানে একটা ছোটো বাজার মতো রয়েছে, এখানে তোমরা জিনিসপত্র পেয়ে যাবে, আর এখান থেকে সোজা উপরের দিকে চলে যাব। আমি যে ঝর্ণাটায় গেছিলাম, ওই জায়গাটা নেমেছিলাম, সেই ঝর্ণাটা কিন্তু এখান থেকেই যাচ্ছে। এই যে দেখো, ওই ওপর থেকে এসে এই ব্রিজের নিচ দিয়ে এই যে এখান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। চলো এদিক দিয়ে আমরা এখন উপরে চলে যাব। যাওয়ার সময় হঠাৎ ওই ঝর্ণারই এই জায়গাটা আমি দেখতে পাই। ওপরটা হলো গিয়ে রাস্তা, আর ওই দিকটাতে তোমাদের দেখিয়েছিলাম এই ঝর্ণাটা, আর এখান দিয়ে আমি যাচ্ছিলাম, তখনই এই জায়গাটা আমি দেখতে পাই। দেখো ঠিক কতটা সুন্দর এই জায়গাটা, আর এখান দিয়ে জলগুলো নেমে সোজা নিচে চলে যাচ্ছে। ও, এই জায়গাটা হেভি লাগছে। দেখো বস, আমিও পারতাম পারশনাথের মানে রুট যেটা দিয়ে সবাই উপরে যায় সেটা তোমাদের শুধুমাত্র দেখাতে, কিন্তু আমি সেটা চাই না। আশপাশে যেসব গলিগুলো চলে গেছে সেখান দিয়ে ঝর্ণার আওয়াজ আসছে, আর এই যে এদিক থেকে একটা ঝর্ণা নামছে, আর এই দিক থেকে একটা ঝর্ণা নামছে, নেমে সোজা এই সামনে একটা ড্যাম মতো, এখান দিয়ে সোজা নিচে চলে যাচ্ছে। আর আমি এসছি এই রাস্তাটা দিয়ে। চলো আবার ব্যাকে যাওয়া যাক, খুব সাবধানে পা দিতে হবে, তা না হলে পড়ে গেলে অসুবিধা আছে, বুঝলে? চলো উপরে যাওয়া যাক। সমস্যাটা কি জানো তো? সমস্যাটা এইসব ভালো জায়গাগুলো না, সমস্যাটা হলো যেহেতু এখানে, ভাই এটা কি কেন্নর সাইজটা একবার দেখো, এত বড় কেন্ন আমি জীবনে কোনোদিন দেখিনি ভাই। যাই হোক, যেটা বলছিলাম, সমস্যাটা সেটা নয় যে ভালো ভালো জায়গা রয়েছে, সমস্যাটা হলো যেহেতু এখানে কোথাও ওয়াশরুম নেই, তো মানুষ সব খোলা জায়গায় করে, ওর জন্য আমি নিচে দেখলাম, বুঝতে পারছো তো, নোংরা। সেই দাদুর সাথে আবার দেখা হয়ে গেল। ওই যে দেখো বস, সবার মতো আমিও পারি যে শুধুমাত্র এই যে পড়াশোনার যাওয়ার যে রাস্তা, এই রাস্তা দিয়ে কীভাবে মানুষ উপরে ওঠে বাইক নিয়ে, ডলিতে করে হেঁটে, সেটা দেখানোর। কিন্তু না, আমি আশেপাশে যে সমস্ত ঝর্ণা
বা দেখার জায়গা রয়েছে সেগুলোকে তোমাদের দেখাবো, হিডেন বিউটি যেগুলোকে বলে। ঠিক আছে, আমি যেহেতু একা, কোনো তালা নেই, আস্তে তোমাদের সব দেখাবো, কিন্তু আমার খিদে পেয়ে গেছে ভাই, তোমাদের সব দেখাবো। এই যে ঝর্ণাগুলো তোমাদের দেখিয়েছি, আমিও বাড়িতে অনেক ব্লগ দেখেছি, কিন্তু এই ঝর্ণাগুলো কেউ দেখায়নি। কত সুন্দর সুন্দর ঝর্ণা আমি তোমাদের দেখাচ্ছি, উঠছি আর চিল্লাচ্ছি, তো বড্ড কষ্ট হয়ে যাচ্ছে। এদিকটাতে পুরো ডেন্সড ফরেস্ট, ঘন জঙ্গল, এই নিচ দিক থেকেও তাই, যেদিকে আমি তোমাদের ঝর্ণা দেখিয়েছিলাম ওদিকটাতেও তাই, এদিকটাতেও তাই। একটা পাহাড় টপকে এসেছি, এখন আর একটা পাহাড়ে উঠছি। এই রাস্তা কিন্তু উঁচু নিচু, একসময় পাহাড় থেকে নামতে হবে, একসময় পাহাড় থেকে উঠতে হবে। আর এই যে লতাগুলো, কী লতা আমি এখনও বুঝলাম না, বড় বড় লতা বড় বড় গাছে উঠে রয়েছে। আর পেছন দিক থেকে বাইকগুলো আসছে আর বলছে যাবে নাকি, যাবে নাকি, মানে বললাম মেরে পাশ পয়সা নেই। হ্যাঁ, তাই আমরা নিয়ে যাইনি, চলে গেছি। পারশনাথ ঘুরতে এসে বাঘ, হরিণ, শুয়োর, হাতি এসবের পোস্টার দেখেছি, কোথাও ছাগলের পোস্টার দেখিনি, বাট ছাগল দেখতে পেলাম, বাদ বাকিগুলো দেখতে পেলাম না। আর এরাও উঠতে উঠতে, এদেরও দেখো কষ্ট হয়ে গেছে, এরাও জিরিয়ে নিচ্ছে। উঠতে উঠতেই ছাগলগুলো দাঁড়িয়ে পড়েছে, এরাও এখানে জিরোচ্ছে। আর আমার অবস্থাটা দেখো, এখন 6:30 বাজে, এই ছায়ার ভেতর দিয়ে আমি হেঁটে হেঁটে উপরে উঠছি, তাই এই অবস্থা। হাঁটতে হাঁটতে আমি এই জায়গাটা এসে পৌঁছেছি, আর এখান থেকে ওই দূরের পাহাড়টা এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো। হ্যাঁ, আর এখানকার যে ঘরগুলো, মানে এখানে যারা থাকে, দেখো এই ছোটো ছোটো ঘর, তার উপরে ছোটো ছোটো পাথরগুলো দিয়ে চাপা দিয়ে রেখেছে যাতে উড়ে না যায়। ঠিক আছে, এই যে দেখো এই ঘরটা, পাহাড়ের কোলে এই ছোট্ট একটা ঘর, কত সুন্দর লাগছে এখান থেকে পুরো পাহাড়টা দেখতে। ওই যে পাহাড়ের মাথায় অনেকক্ষণ হাঁটার পর পারশনাথ মন্দিরে দেখা পেলাম। এত দূর অবধি আমরা সমান রাস্তা দিয়ে হেঁটে এসেছি, এবার সামনে এই যে এরকম এরকম সিঁড়ি দেখা যাচ্ছে, ওই সিঁড়িগুলোকে টপকে যেতে হবে। আর তোমরা যারা বাইকে করে আসবে তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেশ ডিফিকাল্ট, তার কারণ এই দেখো কীভাবে সিঁড়ির উপর দিয়ে বাইকগুলো ওঠানামা করছে, দেখতে পেয়েছো? এই সিঁড়িগুলোর উপর দিয়ে বাইকগুলো যেহেতু ওঠানামা করে, তার জন্য তোমরা একটু সাবধানে থেকো, মানে নিচে পুরো খাই আর উপরে উঁচু পাহাড়। এই জার্নিটা ভাবতে পারিনি এইরকম হবে। হ্যাঁ, তা কেমন ভেবেছিলে? কিন্তু ভালো লাগছে, ভালো লাগছে না? দারুণ ওয়েদার, আর উপরে গেলে এত সুন্দর মেঘ দেখতে পাবে পুরো। ওই দেখো হনুমান ওই যাচ্ছে, ওই একই, এটা ঘুলিয়ে গেল। যাই হোক, তাহলে চলো উপরে যাওয়া যাক। আর এনারা কি তোমাদের সাথেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফটকে গেছো। মেন্টাল হেলথ ভালো করতে এসে কি ফিজিক্যাল হেলথ খারাপ হয়ে গেছে? যাই হোক, চলো। যাই হোক, ওখানে অনেক কাকাদের সাথে দেখা হয়ে গেল, ওখানে বললো যে ইউটিউব করবে না, মানে আমাদের ভিডিওতে নেবে না। ঠিক আছে আসো। তা ওনারা বললো যে আমাদের অবস্থা খুব খারাপ, এতটা কঠিনভাবে ভাবতে পারিনি, কিন্তু বেশ ভালো লাগছে কারণ জায়গাটাই এতটা সুন্দর। এই যে দেখো এনারা সবাই যাচ্ছে ডলি করে বা কেউ হেঁটে, আর এনাদের পেছনে পেছনে আমি যাচ্ছি। चलो 5 दे दो, चलो 532 में 90 किलो वजन है, 90 किलो पार होंगे आप। होगा ना 90 खाना 3 किलो होगा। चलो ওখান দিয়ে যাচ্ছে হলো শীতল নালা, ওখানে অনেকে দাঁড়িয়ে আছে। আর এখান দিয়ে পুরোটা স্টেয়ার, সিঁড়ি দিয়ে পুরোটা উপরে উঠে গেছে। এ দেখো এখানে কত ছোট ছোট গরুর বাচ্চা, বাছুর, এই যে সুন্দর সুন্দর 3খানা বাছুর। যেহেতু এখানে কারেন্ট নেই, তার জন্য এখানকার ওই যে এখানকার যারা বাসিন্দা তারা এই সোলার সিস্টেমেই কিন্তু লাইট টাইট জ্বালায় আর কি। দেখো প্রতিটা ঘরের উপরে কাগজ দিয়ে
কত কত ইট দেওয়া। ওই নিচে পাহাড়ের রেঞ্জগুলো সব মেঘে ঢেকে আছে, ওপর থেকে কত সুন্দর দেখা যায় সেটাই দেখার। আমি প্রথম বসলাম, ঠিক আছে, একটু কিছু তো খাওয়া দাওয়া করতে হবে। কাল রাতের একটা রুটি ছিল, ওটা খাবো, আর বিস্কুট নিয়ে এসেছি, ওগুলো খাবো। উপরে গিয়ে সব খাওয়া দাওয়া করবো। যাই হোক, দুটো কলা ছিল, একটা রুটি ছিল, আর এক প্যাকেট বিস্কুট ছিল, সেটা খেয়ে নিয়েছি আর জল খেয়ে নিয়েছি, আবার হাঁটা আরম্ভ করেছি। আর এই যে দেখো সিঁড়িগুলো পুরো উপরে উঠে গেছে। आप लोग बोल लो किधर से आए हो? झारखंड से ही? वाह, जमशेदपुर। अच्छा, सब एक साथ। हाँ, हेलो गाइस, लाइक कीजिएगा, सब्सक्राइब कीजिएगा। क्या हुआ? कैसा लग रहा है? किधर से हो? हाँ, झारखंड से हो? आओ, वो भी झारखंड से है सब। हाँ, जमशेदपुर। अच्छा, आप कहाँ से हो? मैं वेस्ट बेंगल से, कलकत्ता। যাই হোক, যেতে যেতে অনেকের সাথেই দেখা হচ্ছে। তো যেমন ঝাড়খণ্ডের লোক রয়েছে, তেমন আমাদের বাংলা অর্থাৎ পশ্চিমবাংলার লোকও কিন্তু অনেক রয়েছে। অনেক বাঙালি পেয়েছি আমরা, যারা বেশিরভাগটাই স্টুডেন্ট। ওই যে আমরা এরকম জায়গা থেকে ট্রেকিংটা শুরু করেছিলাম, এই যে সাদা সাদা বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওইখান থেকে। আর এখন কতটা উপরে আছি, আর এখনও কতটা উপরে যেতে হবে, ওই সেই উপরে যেতে হবে। তো বলো, बांग्ला नहीं वो नहीं बांग्ला भाषा तुमको कैसा लगता है? कौन बोला था? हाँ, बढ़िया लगता है, अच्छा लगता है बंगाली। हाँ, बंगाली में तुमको क्या आता है? क्या आता है, क्या बोलो? कुछ तो आता होगा ना? तो हाँ, थोड़ा बहुत आता है, लेकिन क्या आता है? আমি কিছু বলবো না এখন। আমি কিছু বলবো না এখন। পারফেক্ট বলেছে, ঠিক আছে, পুরোপুরি রাইট আছে। কিছু আর কথা আমি বলতে পারি, আর কথা বলতে পারি। বলো তুমি বলছি। আরে বলো না, क्या हुआ? बोलो। আমি তোমাকে ভালোবাসি। हाँ, ये सिर्फ ये जानता है कि আমি তোমাকে ভালোবাসি। आई लव यू का मतलब होता है। এত পরিমাণে গরম লাগছে সিঁড়ি দিয়ে উঠতে যে কি বলবো। আর যেতে যেতে এই ভাইদের সাথে দেখা হয়ে গেল, তার জন্য কষ্ট একটু কমছে, এদের সাথে গল্প করতে করতে উঠতে পারছি। ওহ, আর ওই যে নিচে কত সুন্দর লাগছে পাহাড়গুলো। এই যে অনেকক্ষণ পর আমরা পারশনাথ মন্দিরে দেখা পেলাম। সামনে কিছু ভাইয়েরা চলে গেছে, আর আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, ওদের সাথেই যাচ্ছিলাম আমি। আর পারশনাথ এসে এইরকম ভিউ তোমাদের কেউ দেখাবে বলে আমার মনে হয় না, বা দেখিয়েছে বলে আমার মনে হয় না। এখান থেকে দেখো একবার ভিউটা, এই যে দেখো পাহাড়গুলো কত সুন্দর লাগছে। আর ভাইয়েরা চলে গেছে, ওদেরকে এখন হেঁটে ধরতে হবে আমায়। এই জায়গাটা আমাদের পুরোপুরি অফরোডিং আছে, মানে অফরোডিং কি, মানে প্রপার ট্রেক আছে। আর জায়গাটা কিন্তু বেশ স্লিপারি, ঠিক আছে, খুব সাবধানে আস্তে আস্তে উপরে যেতে হবে, খুব সাবধানে এখান থেকে উপরে যেতে হবে, যেহেতু ওই যে নিচ থেকে উঠে এলাম আর অনেকটা উপরে যেতে হবে। রাস্তাটা বেশ স্লিপারি। উপরে গিয়ে মিনিমাম 1 ঘন্টা বসবো, তারপরে যা হবে দেখা যাবে। তো আমরা যখন এই দিক থেকে এসে, মানে শীতল নালা যে দিকটাতে, ওই দিক থেকে এসছি আমরা, ঠিক আছে। আর ওই দিক থেকে গেলে খুব তাড়াতাড়ি আমরা পারশনাথ পৌঁছে যেতে পারতাম, তবে আমরা এই দিক থেকে এসছি, আর এখানে সুন্দর একটা ঝর্ণা যাচ্ছে। যাই হোক, ওই দিক থেকে এসছি, আর এরকম ট্রেকিংয়ের পথ, ভাই পুরো ট্রেকিংয়ের ফিল পাচ্ছি আমি, বুঝতে পেরেছো? পুরো ট্রেকিংয়ের ফিল পাচ্ছি। এবার এদিকের পথটা আমি ইউটিউবে দেখিনি, এটাই আমি দেখছি, মানে ইউটিউবে দেখিনি, এই ভাইরা এসছে, ওদের সাথে এলাম, ওরা আমাকে এই পথটা দেখালো। ভাই কি বলবো, দারুণ পথ, ঠিক আছে। এরকম ট্রেকিং আমি চেয়েছিলাম, পুরোপুরি যেরকম ট্রেকিং আমি চেয়েছিলাম ঠিক তেমনই পেয়েছি। এখন সেই দিক দিয়েই যাচ্ছি আমরা।
পুরো রাস্তা দেখতে পাচ্ছ। ভয় হচ্ছে এত পরিমাণে মেঘ চলে এসছে, বৃষ্টি না চলে আসে। আমরা তো রেইনকোটও নিয়ে আসিনি, জানি না কি হবে, দেখা যাক। দেখো ওই যে নিচের থেকে এইভাবে ঘুরে এসছে, এই উপর দিয়ে গিয়ে ওই যে গিয়ে আবার উপর দিকে চলে যাচ্ছে। ভাই এরকম রাস্তায় ট্রেক করেও ভীষণ মজা আছে, বুঝছো? তো ফাইনালি প্রায় 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা ট্রেক করার পর এত সুন্দর রাস্তায় আমরা প্রায় পারশনাথ মন্দিরের কাছে চলে এসেছি। আর এখান থেকে ভিউটা একবার দেখো, ও পুরো মেঘ নিচের থেকে ভাই উড়ে উড়ে আসছে। এই যে দেখো, এই মেঘগুলো সব উড়ে উড়ে যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি একেবারে পারশনাথ মন্দিরের সামনে, একটু বাদেই আমরা মন্দিরে উঠবো। আর এদিক দিয়ে পেছন দিক দিয়ে সব মেঘগুলো ভেসে ভেসে আসছে। আর তোমরা দেখলে যে আমরা ঠিক কতটা ট্রেকিং করে এসেছি, কেমন রাস্তা দিয়ে এসেছি। এমন রাস্তার ভিডিও তোমাদের হয়তো আর কেউ দেখায়নি। তো চলো যাই মন্দিরে গিয়ে দেখাই সেখানকার কেমন ভিউ। হ্যাঁ হ্যাঁ, তো ফাইনালি আমরা পারশনাথ মন্দিরের সামনে এসে পৌঁছেছি। আর এখান থেকে যা চারিপাশের ভিউ ভাই, পুরো চারিদিকে শুধু মেঘ আর মেঘ, আর কিছুই নেই। যাই হোক, চলো এখন উপর দিকে যাওয়া যাক। এখানে যারা আসতে পারবে না, মানে বয়স্ক যারা হেঁটে উঠতে পারবে না, তাদের জন্য কিন্তু এরকম ডোলির ব্যবস্থা করা রয়েছে, যেখানে এতে করে একেবারে মন্দিরে দর্শন করিয়ে নিচে নিয়ে যাবে। আর এখান থেকে পুরো ভিউটা দেখো, উধার দেখো। এখান থেকে দেখো এই পাহাড়ের একেবারে নিচ থেকে মেঘগুলো উঠে এই পাহাড়টা টপকে আবার এই দিকটাতে চলে যাচ্ছে। এই দিকটা পুরো সাদা হয়ে আছে মেঘে, আর এই দিক থেকে মেঘগুলো আসছে সোজা এপাশে চলে যাচ্ছে। পরেশনাথ পাহাড় থেকে নামার সময় আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, জায়গাটা একবার তোমরা দেখো। চারিদিকের পাহাড়ের রেঞ্জগুলো সব দেখা যাচ্ছে, যদিও মানে মাঝে মাঝে মেঘ এসে একটু গুলিয়ে গালিয়ে দিচ্ছে, তবুও কিন্তু দারুণ লাগছে। এইদিকে সব পাথরগুলো রয়েছে, এখান থেকে পুরো নিচ অবধি সব দেখা যাচ্ছে। চলো আমরা এখন নিচে যাই, একেবারে সোজা চলে যাব। আমি প্রায় 3টের দিকে পরেশনাথ পাহাড় থেকে নেমে আসি, কিন্তু যেহেতু তখন পরেশনাথ স্টেশন থেকে কোনো ট্রেন ছিল না, তার জন্য আমি সোজা চলে যাই ধানবাদ স্টেশনে। আমি কিভাবে পরেশনাথ থেকে ধানবাদ এসেছিলাম এবং কিভাবে বাড়ি ফিরেছিলাম সেটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেকেন্ড পার্ট দেখে নিও।